জ্যৈষ্ঠ মাসের পড়ন্ত বিকেল। গ্রামের পুরনো সেকেলে বাড়ির রুক্ষ উঠোনে তুলসী আপন মনে ঝাড় দিচ্ছে। আজ সারাদিন গুমোট গরম ছিল। বিকেলের দিকে হঠাৎ করেই কেমন একটা স্যাঁতস্যাঁতে বাতাস বইতে শুরু করেছে। এমন সময় সদর দরজা ঠেলে হনহন করে ভেতরে ঢুকল মেঘা। তার পরনে শাড়ির পাড় কাদায় মাখামাখি, আর তার হাতে ধরা আছে একজোড়া অত্যন্ত ভারী পুরনো কারুকাজ করা রূপোর মল। মলের গায়ে দিঘির কালো পাঁক লেপ্টে আছে। উঠোনের একপাশে মাদুর পেতে বসে প্রতিদিনের মতো পান সাজছিলেন সাধনা। মেঘার হাতে জিনিসটা দেখেই তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। পানের বাটা ছিটকে পড়ল, আর তুলসীর হাত থেকে ঝাঁটা খসে পড়ল মাটিতে। তোর হাতে ওটা কি রে মেঘা? কোথা থেকে কুড়িয়ে আনলি এই জঞ্জাল? আর তোর শাড়িতে এত কাদা কেন? ওমা, জঞ্জাল হতে যাবে কেন? দেখো কত সুন্দর ডিজাইনের ভারী রূপোর মল। আজকাল শহরের বড় বড় গয়নার দোকানেও এমন নিখুঁত সাবেকি কারুকার্য দেখাই যায় না। আমি তো এমনি বাগানের পেছনের দিঘির ঘাটে একটু পা ভেজাতে গেছিলাম। জলের ধারে কাদার মধ্যে দেখি কিছু একটা চকচক করছে। প্রথমে ভাবলাম কোনো পুরনো বাসনপত্র হবে। মা, তারপর টেনে তুলতে দেখি এই সুন্দর মলচোরা। একটু তেঁতুলার সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে। কোন দিঘি? পেছনের এই কালো দিঘি থেকে এনেছিস তুই এটা? সর্বনাশ, তুই ছুঁয়েছিস ওটা? এক্ষুনি ফেলে দিয়ায়, এক্ষুনি! আহ মা, তুমি খামোকা চিৎকার করছো কেন? কারোর হয়তো স্নান করার সময় পা থেকে খুলে পড়ে গেছে। আমি কুড়িয়ে পেয়েছি, আমি পরবো। এত সুন্দর অ্যান্টিক জিনিস আমি কিছুতেই ফেলতে পারবো না। জানো এর বাজারে কত দাম? অন্তত 20,000 টাকা তো হবেই। তোর শহরের কায়দা আর টাকার গরম এখানে ফলাতে আসিস না মেঘা। তুই জানিস ওই দিঘি কার? ওটা অপয়া দিঘি। আজ 50 বছর গ্রামের কোনো মানুষ ওই দিঘির ত্রিসীমানায় পা রাখে না। আর তুই ভর দুপুরে সেখানে গিয়ে ওই জিনিস কুড়িয়ে এনেছিস। কার জিনিস তুই ঘরে তুলে এনেছিস তোর কোনো ধারণা আছে? যারই হোক, এখন জিনিসটা আমার। কুড়িয়ে পাওয়া জিনিসের কারোর নাম লেখা থাকে না। বিকাশ, এই বিকাশ, শুনে যাও তো একবার। দেখো তো, এই মলজোড়া আমি দিঘির ঘাট থেকে পেলাম। আর মা বলছেন এটা ফেলে দিয়ে আসতে। তুমিই বলো, এত দামি জিনিস কেউ ফেলে দেয়? আমি তো ভেবেছিলাম সামনের মাসে তোমার পিসতুতো বোনের বিয়েতে এটাই পরে যাবো। সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। মা যখন এত করেই বারণ করছে, মেঘা, ওটা ওখানেই দিয়ে আয় না। মায়ের কথার ওপর কথা বলিস না। মায়ের তো বয়সের একটা অভিজ্ঞতা আছে নাকি? তুমি চুপ করো তো। সবসময় মার কথাই সায় দেবে। তোমার নিজের কোনো মতামত নেই? আমি ছাড়ছি না এটা। আমি সাবান দিয়ে ধুয়ে নিজের ঘরে রাখবো। ও বিকাশ, তুই তোর বউকে বোঝা। এই মল যদি আজ রাতে এ বাড়িতে থাকে তবে কাল সকালে আমাদের কারোর আর প্রাণ থাকবে না রে। তুই জানিস ওই মল কার? আজ থেকে 40 বছর আগে ওই কালো দিঘিতে ডুবে মরেছিল এক নতুন বউ। তার নাম ছিল বিমলা। তার শাশুড়ি আর স্বামী গয়নার লোভে মেয়েটাকে রাতের অন্ধকারে ওই দিঘির জলে চুবিয়ে মেরেছিল। তার গায়ে গয়না বলতে অবশিষ্ট ছিল শুধু ওই এক জোড়া রূপোর মল। ওর লাশ কোনোদিন ভেসে ওঠেনি, কিন্তু ওর অতৃপ্ত আত্মা আজ ওই দিঘির জলেই ঘুরে বেড়ায়। সেই অপয়া শাকচুন্নির গয়না তুই চুরি করে আনলি? কি সব আজগুবি গল্প শুরু করলেন মা? ভূতের মল, রূপোর মল, আবার ভূতেও পড়ে? তোমরা গ্রামের দেশের মানুষ একটু বেশি কুসংস্কার নিয়ে থাকো। কেউ একটা গয়না হারিয়েছে আর তোমরা সেটাকে ভূত প্রেতের গল্প বানিয়ে দিয়েছো। মেঘা, মা কিন্তু মিথ্যে কথা বলছে না। আমি ছোটবেলা থেকেই এই গল্প শুনে আসছি। ওই দিঘির ধারে কেউ যায় না। তুই প্লিজ জেদ করিস না, ওটা দিয়ে আয়। আমি কোনো কথা শুনবো না। তোমরা মা ছেলে মিলে ভয় পেতে থাকো, আমি গেলাম। তুলসী, তুই আমার ঘরে এক বালতি জল আর একটু সাবান দিয়ে যা তো। আমি এগুলো পরিষ্কার করব। শোন মেঘা, আমার কথা শোন লক্ষ্মী মা। ওই অলক্ষ্মীকে ঘরে ঢোকাস না। বিকাশ, আজ রাতে তুই ঘুমাবি না, আমার কথা মিলিয়ে নিস। এই তুলসী, তুই ওরে আটকে রাখ না রে, যেতে দিস না।
তুলসী ইশারায় মেঘাকে বোঝানোর চেষ্টা করে, হাত জোর করে বারবার বারণ করে, নিজের গলা চেপে ধরে চোখ উল্টে বোঝায় যে দম বন্ধ হয়ে যাবে। কিন্তু মেঘা তাচ্ছিলের হাসি হেসে পাত্তা না দিয়ে ঘরে চলে যায়। সাধনা উঠোনে বসেই প্রমাদ গুনলেন। তিনি তুলসীকে ইশারায় নির্দেশ দিলেন বাড়ির সদর দরজা, পেছনের দরজা আর সব জানলার ছিটকিনি ভালো করে তুলে দিতে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে রাত নামল। অমাবস্যার রাত, আকাশে চাঁদের টিকিও নেই। রাতের খাওয়া দাওয়া শেষ, চারিদিক নিস্তব্ধ। মেঘা নিজের ঘরে বসে মল দুটো পরিষ্কার করে খাটের ওপর রেখেছে। রূপোর মল দুটো মাজার পর এখন সত্যিই আয়নার মতো চকচক করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মল দুটো ছুঁলে মনে হচ্ছে যেন কোনো বরফের টুকরো ছুঁয়ে আছে। তুলসী মেঝেতে বসে ভয় কাঁপছে আর বারবার মাথা নেড়ে মেঘাকে ওগুলো পড়তে বারণ করছে। উফ, এই এক জ্বালা, রোজ রাতে কারেন্ট যাবেই। তুলসী, তুই এখানে বসে কাঁপছিস কেন? দেশলাইটা ধর, হ্যারিকেনটা জ্বালি। তুই খামোকা ভয় পাচ্ছিস তুলসী, দেখ কেমন চকচক করছে মলগুলো। আমার তো এখনই পড়তে ইচ্ছা করছে। মেঘা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আমার কেমন একটা যেন অস্বস্তি হচ্ছে। তুই কি পচা পাঁক আর মরা মাছের গন্ধ পাচ্ছিস? পচা মাছের গন্ধ? কই না তো, তুমি বেশি ভয় পাচ্ছ বলে তোমার মনে হচ্ছে। আচ্ছা, একটা মল আমি অন্তত একটু পায়ে গলিয়ে দেখি সাইজটা ঠিক আছে কিনা। মেঘা, মেঘা বাইরে কে হাঁটছে? তুই কোনো আওয়াজ পাচ্ছিস? আমি কি করে জানবো? হয়তো মা হাঁটছেন, তুমি ঘুমাও তো। মায়ের পায়ে তো মল নেই মেঘা, আর মায়ের হাঁটার আওয়াজ তো এমন নয়। এই আওয়াজটা মলের। কেউ যেন ভেজা পায়ে পা টেনে টেনে হাঁটছে আমাদের উঠোনে। মল? কিন্তু মল তো আমার কাছে, এই তো খাটের ওপর রাখা আছে, আমি তো এখনো পড়িনি। তবে কে হাঁটবে? মেঘা, মেঘা, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি মেঘা। জানলার দিকে আওয়াজটা এগিয়ে আসছে। তুলসী, তুলসী দেখ কেমন করে গুটিসুটি মেরে খাটের তলায় ঢুকে যাচ্ছে। ওর চোখে মুখে ওটা কিসের আতঙ্ক? দাঁড়াও, আমি দেখছি। জানলার বাইরে কি খসখস করছে? কে ওখানে? কে ঘুরছে এত রাতে আমাদের উঠোনে? আমার জিনিস তুই কেন নিলি? আমার পা যে বড় খালি, বড় ঠান্ডা। আহ, কে কে কথা বলছে? বিকাশ, টর্চটা জ্বালো। জানলার বাইরে কি দাঁড়িয়ে আছে? গলাটাও কেমন ঘর ঘরে। মা, মাগো, শিগগির এসো মা, শিগগির এসো। কি হলো বিকাশ? দরজা খোল, খোল। মেঘা, দরজা খোল বলছি। আমি জানি ও এসেছে। আমি পচা পাকের গন্ধ পেয়েই বুঝেছি ও উঠে এসেছে জল থেকে। মেঘা কাঁপা হাতে ঘরের দরজা খুলে দেয়। সাধনা ঘরে ঢুকেই জানলার দিকে তাকান। তুলসী তখন ভয়ে জ্ঞান হারানোর জোগাড়। সে খাটের তলা থেকে বেরিয়ে মেঝেতে বসে নিজের কান চেপে ধরে আছে। ঘরের ভেতরের হ্যারিকেনের আলো জানলার কাঁচ ভেদ করে বাইরে পড়তেই মেঘার রক্ত জল হয়ে গেল। এসেছে, আমি বলেছিলাম ও আসবে। দিলি তো সর্বনাশ ডেকে এনে। আমার মল দিয়ে দে, না হলে তোদের সবাইকে আমি দিঘির পাকে টেনে নিয়ে যাব। আমার পা খালি, আমার মল দে। তুই শহরের মেয়ে হয়ে আমার কয়নার ভাগ বসাস। মা, মা, ওটা কে? জানলার বাইরে ওটা কি দাঁড়িয়ে আছে? ওর মুখটা এরকম গলে গেছে কেন মা? চোখ দুটোর জায়গায় শুধু দুটো গর্ত, আর ওর শরীর থেকে অনবরত জল ঝরছে। এখন বিশ্বাস হচ্ছে রে মেয়ে? ওটা শাকচুন্নি। 40 বছর ধরে জলের তলায় পচে গলে ওর এই চেহারা হয়েছে। ও শান্তি নেই, ওর মুক্তি নেই। ওর গয়নার মায়াতেই ও আটকে আছে। আর সেই বল তুই চুরি করে এনেছিস।
আমি আমি তো জানতাম না মা। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি ওটাকে। আমার খুব ভয় করছে মা, আমাকে বাঁচাও। আমি আর জীবনেও গয়নার নাম নেব না। খবরদার নয় মেঘা, জানলার কাছে যাবি না। তুলসী, মেঘার পা ধরে আটকে রাখ, ওর হাতে ওই মল দেওয়া যাবে না। একবার জানলার কাছে গেলেই ও তোর ঘাড় মোটকে বাইরে টেনে নেবে। ওর হাতে নখগুলো দেখেছিস, ছুরির মতো ধারালো। দিয়ে দে, নইলে আমি দরজা ভাঙবো। তোদের কাঁচা রক্ত খাবো আজ। তোদের হাড় চিবিয়ে আমি দিঘির তলায় পুঁতে রাখবো। মা মা ও সদর দরজায় ধাক্কা মারছে মা, পুরো বাড়িটা কাঁপছে, মনে হচ্ছে এখনই পাল্লা দুটো খসে পড়বে। বিকাশ, দৌড়ে যা, সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়া। কোনোভাবেই যেন খিল না খোলে, প্রাণপণে আটকে রাখ। আজ রাতের মতো ওকে ঠেকাতেই হবে। সূর্য উঠলেও আর কিছুই করতে পারবে না। মা আমি আর পারছি না, ওটা খুব জোরে ধাক্কা মারছে, পাল্লাটা মটমট করছে, কবজাটা খুলে যাবে এবার। ওর ওর গায়ে অসুরের মতো জোর। বিকাশ, বিকাশ আমি আসছি। আমি তোমার সাথে দরজা ধরছি। আমরা দুজনে মিলে দরজা চেপে ধরি। খবরদার না মেঘা, তুই ওই মলের কাছেই থাক। মল দুটো চোখের আড়াল করলেই বিপদ। ওকে তোকেই সামলাতে হবে। তুলসী, কোথায় গেলি? তুলসী, তুই ছুটে রান্নাঘরে যা। উনুনের ভেতর থেকে এক বাটি পোড়া ছাই, একটু গঙ্গার জল আর ঠাকুরের আসন থেকে দুটো তুলসী পাতা নিয়ে আয়। যা জলদি, এক মুহূর্ত দেরি করবি না। কিছুক্ষণের মধ্যেই সে এক হাতে একটা বাটি আর অন্য হাতে জলের ঘটি নিয়ে ঘরে ঢোকে। তার চোখ মুখ আতঙ্কে সাদা, সারা শরীর থরথর করে কাঁপছে। এদিকে সদর দরজার ধাক্কা হঠাৎ থেমে গেল। চারিদিক নিস্তব্ধ, শুধু একটা প্যাচ প্যাচে কাদার গন্ধ সারা ঘরে কুমড়ে মরছে। মা, আওয়াজটা থেমে গেল কেন? ও কি চলে গেল? আমি কি দরজা ছাড়বো? আমার পিঠে ব্যথা হয়ে গেছে মা। ওহ, না বিকাশ, ভুল করেও দরজা ছাড়িস না। ও কোথাও যায়নি, ও চালাকি করছে। ও আমাদের বিভ্রান্ত করতে চাইছে। তুই দরজা শক্ত করে ধরে রাখ। পঞ্জা লড়বি আমার সাথে? তোদের মুন্ডুগুলো ছিঁড়ে আমি দিঘির জলে ভাসাবো। আমার জিনিস আমায় ফিরিয়ে দে। আমার শরীর বড্ড ঠান্ডা, একটু গরম রক্ত দে আমায়, দে। মেঘা, মল দুটো হাতে তোল। তুলসী, ঘটি থেকে একটু গঙ্গার জল দে এই ছাইয়ের বাটিতে, আর তুলসী পাতা দুটো ছাইয়ের ওপর ফেলে দে। মেঘা, ভালো করে শোন। আমি যখন বলবো তুই জানলা দিয়ে মল দুটো উঠোনে ছুঁড়ে ফেলবি, কিন্তু খবরদার ওর চোখের দিকে তাকাবি না। ওর চোখে চোখ পড়লে ও তোকে সম্মোহন করে ফেলবে। তুই নিজের পায়ে হেঁটে ওর সাথে জলের তলায় চলে যাবি। কিন্তু মা, তুমি তো বললে জানলার কাছে গেলেই ও টেনে নেবে। আমি জানলার কাছে যাব কি করে? আমার যে পা সরছে না মা। আমি ছাই পোড়া ছুড়ব ওর মুখে। এই এক মুহূর্ত সময় পাবি তুই, তার মধ্যেই ছুটতে হবে। পারবি তো? তোকে পারতেই হবে রে মা। আজ আমাদের সবার প্রাণ তোর হাতে। পারবো মা, আমি ঠিক পারবো। আমাকে ক্ষমা করে দাও মা। আমার জেদের জন্যই আজ এত বড় বিপদ। তুমি যা বলবে আমি তাই করব। মেঘা, তৈরি হ, আমি মন্ত্র পড়া শুরু করছি। তুলসী, তুই মেঘার কোমর শক্ত করে জড়িয়ে ধরে রাখবি, যাতে ও কোনোভাবেই জানলার বাইরে ঝুঁকে না পড়ে। আমি 3 গুনলে তুই মল দুটো ছুড়বি। 1, 2, 3, ছুঁড়ে মার। পুড়েছে, পুড়ে যাচ্ছে, আমার চোখ পুড়ছে। তোরা আমাকে পোড়াচ্ছিস, আমি তোদের কাউকে ছাড়বো না। ফেল মেঘা, ফেল, এক্ষুনি ফেল। এই নে তোর মল, নিয়ে যা এখান থেকে। আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় আসবি না। আমার মল, আমার মল, আমার স্বাদের গয়না। বাইরে একটা প্রচণ্ড গোঙানির শব্দ হলো।
শব্দটা এতই তীব্র আর তীক্ষ্ণ যে মেঘা আর বিকাশ দুজনেই কান চেপে মাটিতে বসে পড়ল। তারপর মনে হলো কেউ যেন উঠোন দিয়ে ছুটে দিঘির দিকে চলে গেল। মল দুটো মাটিতে পড়ার ঝনঝন শব্দটা বাতাসে মিলিয়ে গেল। ধীরে ধীরে সব শান্ত হয়ে এলো, আর পচা গন্ধটাও যেন বাতাসের সাথে উড়ে গেল। মা, ও কি চলে গেছে? আমি কি এবার দরজাটা ছাড়তে পারি? দরজার খিল খুলিস না বিকাশ। ভোর হওয়া পর্যন্ত কেউ নিজের জায়গা থেকে নড়বি না। ওই আত্মাকে বিশ্বাস নেই। তুলসী, তুই মেঘার কাছে বসে থাক। আজ রাতটা আমরা এভাবেই কাটাবো। মা, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। শহরের বই পড়ে সব বোঝা যায় না। গ্রামের সব কিছুর পেছনেই একটা কারণ থাকে, একটা ইতিহাস থাকে। আমি আজ হাড়ে হাড়ে বুঝেছি মা। আমি আর কোনো দিন পুরনো জিনিসের ওপর লোভ করব না, কোনো দিনও না। আর কাঁদতে হবে না, যা হওয়ার হয়ে গেছে। এবার থেকে সাবধানে থাকিস। বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, সেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। হাজ তোকে শেখালাম। অহংকার আর জেদ কখনো মানুষের ভালো করতে পারে না মেঘা। হাজ তুই সেটা বুঝলি। ভোরের আলো ফুটতে শুরু করেছে। দূরে মোরগের ডাক আর পাখিদের কলকাকলিতে নিস্তব্ধতা ভেঙেছে গ্রামের। বিকাশ সাবধানে সদর দরজার খিল খুলে বাইরে উঁকি মারল। সকালের স্নিগ্ধ আলোয় উঠোনটা আলোকিত। উঠোনে পড়ে থাকা একদলা ভিজে ছাই আর জানলার নিচে কাদার বিশ্রী দাগ ছাড়া রাতের সেই ভয়াবহ ঘটনার আর কোনো চিহ্নই নেই। পেছনের কালো দিঘির জল সকালের আলোয় শান্ত হয়ে আছে, যেন কিছুই হয়নি। মেঘা চুপচাপ এসে সাধনার পাশে দাঁড়ালো, তার চোখে মুখে এক নতুন উপলব্ধির ছায়া। তুলসী তখন উঠোনের এক কোণে বসে নতুন করে ঝাঁটা হাতে নিয়েছে। আজ তার মুখে একটা স্বস্তির হাসি। মেঘা মনে মনে প্রতিজ্ঞা করল, সে আর কোনো দিন ভুল করেও কালো দিঘির দিকে ফিরেও তাকাবে না। অভিশপ্ত রূপোর মলের স্মৃতি তাদের পরিবারের সবার মনে একটা গভীর ক্ষত রেখে গেল ঠিকই, কিন্তু শিখিয়ে দিয়ে গেল এক অমূল্য শিক্ষা।